KTV Originals। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। গিফট স্পন্সর্ড বাই এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। কোথায় আছি বলুন তো? বুঝতে পারছেন নিশ্চয়ই। যেখানে আছি সেখানে আগামীকাল কলকাতা মুখোমুখি হচ্ছে রাজস্থানের বিরুদ্ধে। একদিকে কলকাতার করবো লড়বো জিতবলে, নাকি অপরদিকে রাজস্থানের হল্লা বল। ইতিমধ্যেই এই আইপিএল থেকে ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস, তবে জায়ান্ট কিলার হতেই পারেন এক্ষেত্রে রাজস্থান রয়্যালস। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। ধন্যবাদ জয়তী। এমনিতে নর্মালি ম্যাচটা হওয়া উচিত কৃষ্ণের শিশুপাল বধ, রাজস্থান রয়্যালস আর কেকেআরের পারস্পরিক শক্তির যা তফাৎ, কিন্তু এক্ষেত্রে যিনি শিশু রাজস্থান রয়্যালসের, মানে ক্রিকেটিং টার্মস আমি বলছি, তার যা বয়স, তিনি না সংহারক হয়ে দেখা দেন। এবার কেকেআরকে ঘিরে অনিশ্চয়তা এবং মনোবলহীনতাটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে কেকেআরের উপর কেউ ভরসা করতে পারছে না। আমি একটু আগে শুনছিলাম যে বৃষ্টির 15% প্রেডিকশন আছে, সেটা হলে ভাবছিলাম যে কেকেআরের একটা ম্যাচ অলরেডি পয়েন্ট ডিভাইডেড হয়ে গেছে, আরেকটা হলে প্রবলেম। কিন্তু তুমি বললে যে তুমি আবার মোবাইল খুলে দেখালে যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একদিক থেকে ভালো, কারণ কেকেআর কালকে যদি 1 পয়েন্ট পায় তাহলে কেকেআরও টুর্নামেন্ট থেকে মোটামুটি ছিটকে যাবে। অবশ্যই তাই বলাই যায় যে ডু অর ডাই ম্যাচ, এবং প্রত্যেকে কিন্তু তাই বলছেন। আজিঙ্ক রাহানে থেকে শুরু করে আজকে রব্বান পায়েল এসেছিলেন প্রেস কনফারেন্স করতে, তিনিও বলছেন যে 1 ম্যাচ অ্যাট এ টাইম, এবং প্রত্যেকটা ম্যাচ নকআউটের মতোই। সব থেকে বড় খবর এই মুহূর্তে যেটা, আজিঙ্ক রাহানে কি খেলবেন আগামীকাল? হাতে চোট রয়েছে এবং তিনি গতকাল থেকে ব্যাটিং করছেন। আজকে প্রেস কনফারেন্সে রব্বান পায়েল যেটা বলছেন যে মেডিকেল স্টাফ সব সময় তার সঙ্গে রয়েছেন এবং দুর্দান্ত কাজ করছেন, ব্যাটিং শুরু করছেন। আজকেও কিছুক্ষণ আগে তিনি নকিং করেছেন। আজিঙ্ক রাহানে খেলবেন এখনও পর্যন্ত আশা করা যায়, তবে প্ল্যান বি রাখতে হয়। প্ল্যান এ যেমন আমরা রাখি, প্ল্যান বি রাখতে হয়। যদি না খেলেন তিনি, তাহলে কি? তাহলে আমার ধারণা ভেঙ্কটেশ আয়ার বা সুনীল নারায়ণ কেউ একজন নেতৃত্ব দেবেন। কারেন্ট যেদিকে পরিস্থিতি চলছে, হয়তো সুনীল নারায়ণকে আমরা সেক্ষেত্রে নেতৃত্ব দিতে দেখব, এবং তখন একজন ব্যাটার ঢুকবেন। এবার আজিঙ্ক রাহানে হচ্ছেন এখানকার 1 নম্বর ব্যাটসম্যান, যিনি 297 রান করেছেন। প্রথম 15 জনের মধ্যে তাকে দেখা যাচ্ছে। তিনি যদি কালকে না খেলেন তাহলে কেকেআর একটা বড় ধাক্কার, যেরকম চোট লেগেছে। ব্যাটিংটা তো হলো, ফিল্ডিংটা কি হবে? কেউ তো তার বদলে পরিবর্তন ফিল্ডার দেবে না, কারণ চোটটা তো লেগেছে আগের ম্যাচে, এমন নয় যে ম্যাচের মধ্যে লেগেছে। তো আমার মনে হয় আজিঙ্ক রাহানেকে খেলানোটা খুব ঝুঁকি হয়ে যাবে। তিনি হয়তো খেলবেন, কারণ কোনো উপায় নেই, আমি জানি না কি হবে। কিন্তু টি20 ক্রিকেটে ব্যাট ধরতে হবে, সামনে খেলতে হবে, তিনি আবার খেলেন ওপরে। এরম হবে কিনা জানি না যে আজিঙ্ক রাহানে খেললেন কিন্তু পাওয়ার প্লেতে মানে 3 নম্বরে তাকে নামানো হলো না, আমি জানি না। এই এত সব ক্যালকুলেশনে যাচ্ছে না, যে এটুকু বলতে পারি যে কেকেআরকে কালকের ম্যাচটা জিততেই হবে এবং সমর্থকদের মনে হাসি ফেরাতে হবে। কারণ 3টে ম্যাচ হারার পর দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে ঠিকই, ইডেন গার্ডেন্সে উইকেটটা এবার একেবারেই তাদের জন্য ভালো যাচ্ছে না। ধরে নিতে পারি কালকে আবার সেই একই রকম উইকেট হবে, তো হয়তো একটু স্লো হবে। কেকেআরের পেস বোলাররা কীরকম বোলিং করছেন তার উপর অনেকটা নির্ভর করবে। বৈভব অরোরা এবং হর্ষিত রানা, বৈভব অরোরা ভার্সেস সূর্যবংশী, একটা ভালো ম্যাচ দেখার অপেক্ষায় কিন্তু ইডেন গার্ডেন্স রয়েছে অবশ্যই। আর আজকে ইডেন গার্ডেন্সে একটা দৃশ্য চোখে পড়লো, চন্দ্রকান্ত পণ্ডিত এবং সুজন মুখোপাধ্যায় ঘাড়ে হাত দিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিতের। এই হাতটা থাকে কিনা আগামীকাল পর্যন্ত আমি দেখবো অবশ্যই, এবং ইডেন গার্ডেন্সের উইকেটের দিকে অবশ্যই নজর থাকবে। এটাই তো আজকে বেস্ট ছবি। একদমই আজকের ছবি এটাই। বড় দেরিতে ঘাড়ে হাতটা বড্ড দেরিতে পড়লো, প্রবলেম হচ্ছে এটাই। এটা যদি আরো আগে হতো তাহলে অনেক বেটার হতো বলে আমার মনে হয়। অবশ্যই আরেকজনের কথা বলবো, ভেঙ্কটেশ আইয়ার। আমি যদি খুব ভুল না হই 10 ম্যাচে 142 রান ভেঙ্কটেশ আইয়ারের। আজকে এক্সট্রা এফোর্ট দিতে দেখা গেল এই অনুশীলনে। তিনি আলাদা করে অনেকক্ষণ ধরে নকিং করে গেলেন। 2003-এর সচিনকে মনে করাচ্ছিলেন। আমি জানি না কালকে সচিন হয়ে উঠবেন কিনা ভেঙ্কটেশ আইয়ার, কারণ তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। কিছু খেয়েছো ময়দানে? কিছু খেয়েছো? আশা রাখতে হবে। কিছু খেয়েছো কি? আপনাকে প্রশ্ন, কি খেয়েছো? বাইরে কেমন ক্যান্টিন থেকে কিছু খেয়েছো? মানে আমার আশা যে কালকে সচিন ভর করুক ভেঙ্কটেশ আইয়ার, এখন নয় তো কখন? মানে এটাও 2003-এ সচিন নেট প্র্যাকটিস করেননি, ভেঙ্কটেশ আইয়ার নেট প্র্যাকটিস করেছেন, কোনো মিলই নেই। আমি সরি, এর শুনবেন না, এটা কোনো শরবত মাথাটা গেছে। আজকে নেটে ব্যাটিং করেননি, আজকে বাইরে, এখান থেকে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারবেন না, একটা সাইড স্ক্রিন দেওয়া আছে, সেখানে দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টা তিনি নকিং করে গিয়েছেন। ঠিক আছে, তাই তিনিও চাইছেন যাতে বড় রান আসে,
যাতে তার ব্যাটে, কিন্তু সেটা আসছে না। 10 ম্যাচে 142, কালকে কি একটা বড় রান আসতে চলেছে? তুমি যা বলেছো, সচিন যা বলেছো, আমি একদম স্তব্ধ, আমি কিছু বলতে পারছি না। ভেঙ্কটেশের রান পেলে সবাই খুশি হবেন, কিন্তু 2003-এর সচিন, আমি সিএনওকে বলেছিলাম যে বাইরে বেরিয়ে শরবত খেও না। না, এটা কিন্তু অবশ্যই যদি ছাড়ো, তুমি আমায় বলো যে রাজস্থান রয়্যালসের প্রেস কনফারেন্সে কি হলো মোটামুটি। রাজস্থান রয়্যালসের প্রেস কনফারেন্স একদম সাদামাটা। যেটা বলার বিষয়, এই সূর্যবংশীকে নিয়ে কথা বলা হয়, মানে প্রসঙ্গ ওঠে তখন শেন বন্ড বলেন যে সূর্যবংশী এখনও সেই ম্যাচুরিটি লেভেলটা আসেনি। আমরা যারা রয়েছি, যারা সিনিয়র যারা রয়েছি, তাকে অবশ্যই গাইড করব। তিনি দুর্ধর্ষ একটা ট্যালেন্ট, এই ট্যালেন্টটা যাতে নষ্ট না হয়ে যায় সেটা রক্ষা করার দায়িত্ব অবশ্যই আমাদের। আমি বারবার বারণ করি এদের, ইডেন গার্ডেন্সে ম্যাচ কভার করতে হলে নিচে খাও। কোথায় ময়দানে ঢুকে গেছে, কোন ক্যান্টিনে বসে খাচ্ছিল জানি না, যে রাহুল দ্রাবিড়কে নাকি মিস করেছে। বলছে রাহুল দ্রাবিড় সসম্মানে এসেছিলেন। এবার রাহুল দ্রাবিড়ের সিজনটা খুব খারাপ গেছে, কারণ রাজস্থান রয়্যালস বাইরে রিয়ান পরাগ মনে হয় কালকে ক্যাপ্টেন্সি করবেন। সঞ্জু স্যামসন তো নেই, সঞ্জু স্যামসন নেই, রিয়ান পরাগ ক্যাপ্টেন্সি করবেন। মানে ঋতুরাজ গাইকোয়াড় আর সঞ্জু স্যামসনের প্রায় একই রকম গেল। তবে রিয়ান পরাগ কালকে কি করেন সেদিকে নজর থাকবে, বিহু ডান্স দেখান কিনা। আর আরেকজনের কথা অবশ্যই বলতে হবে, নীতিশ রানা, প্রাক্তন নাইট নীতিশ রানা কিন্তু জ্বলে ওঠার চেষ্টা করবেন, কারণ এই পরিবেশ তার চেনা। অবশ্যই রাজস্থান রয়্যালস হয়তো বেরিয়ে গেছে, কলকাতা নাইট রাইডার্স এখনও টিকে রয়েছে আইপিএলের প্লে অফে যাওয়ার দৌড়ে, কিন্তু নীতিশ রানা একটা বার্তা অবশ্যই দিতে চাইবে। বার্তা দিতে চাই না, কিন্তু সেই মুহূর্তে এই বার্তাটা আমরা শুনতে চাইছি না, কারণ KKR চাইবে জিততে। আর অন্য আইপিএলের অন্য টিমগুলো নিয়েও কিন্তু যদি আমরা আলোচনা করব, যে অন্য টিমগুলোর মধ্যে 2-3 জন আছেন যারা এবার স্টার প্লেয়ার কিন্তু অ্যাবসলিউটলি ডিসঅ্যাপয়েন্ট করেছেন। যেমন মোহাম্মদ শামি, আমি মোহাম্মদ শামির অ্যাভারেজ দেখছিলাম। ইংল্যান্ড ট্যুরে মোহাম্মদ শামি যদি এই অবস্থাতে যান, তাই জানি না, যদিও আলাদা খেলা, টেস্ট ক্রিকেট অন্য খেলা, কিন্তু বেশ ডিফিকাল্ট হবে। আমি মোহাম্মদ শামির স্ট্যাটস দেখছিলাম, মোহাম্মদ শামি আছেন, অশ্বিন। মোহাম্মদ শামি 9 ম্যাচে মাত্র 6 উইকেট, অর্ধেক ম্যাচে 4 ওভার কোটা তাকে দিয়ে করানো হয়নি। শুভমন গিল, মাফ করবেন, SRH ক্যাপ্টেন অর্থাৎ কামিন, তাকে সব ম্যাচে পুরোটা করাতে পারেননি। একটা ম্যাচে তো 4 ওভারে 75 রান দিয়েছেন। মোহাম্মদ শামি হ্যাজ বিন মেজর ডিসঅ্যাপয়েন্টমেন্ট দিস সিজন। রবিচন্দ্রন অশ্বিন 7 ম্যাচে মাত্র 5টা উইকেট, 9.29, কয়েকদিন বাদেই আসবেন কলকাতায়, আদৌ খেলবেন কিনা কেউ জানে না। রবিচন্দ্রন অশ্বিন আজকে RCBর সঙ্গে তাকে নামানো হবে কিনা সেটা দেখবার। রবীন্দ্র জাডেজা, তিনি 10 ম্যাচে 183, 7 উইকেট, যেখানে 2 বছর আগে অনেক প্রায় 3 গুণ উইকেট ছিল। এবং এরা ট্র্যাভিস হেড 281 রান, এরা সব স্টলওয়ার্ড, এরা খারাপ রেজাল্ট করেছেন। অথচ আন্ডারডগদের দেখো, সাই সুদর্শন, কেউ জানতো যে সাই সুদর্শন 504 রান করে টপ রান গেটার হয়ে থাকবেন? দুর্ধর্ষ মানে পারফরমেন্স সাই সুদর্শনের। আর জস বাটলার ভূয়সী প্রশংসা করেছেন সাই সুদর্শনের। তিনি বলছেন যে তিনি মানে সাই সুদর্শন আগে একটা কিন্তু পরিকল্পনা করে নেন, মানে মনস্তাত্ত্বিক প্রিপারেশনটা আগে নেন এবং খুব বুঝে শুনে ব্যাটিং করেন, মাথাটা একদম পরিষ্কার, এটা জস বাটলার বলছেন। এবং সাই সুদর্শন যেভাবে এগোচ্ছেন সত্যি মানে আমরা প্রত্যেকে অভিভূত। এবং প্রসিদ্ধ কৃষ্ণা, অর্থাৎ ব্যাটিং এবং বোলিংয়ের যারা শীর্ষে আছেন, অরেঞ্জ ক্যাপ আর পার্পল ক্যাপের, তারা যে শীর্ষে থাকতে পারেন কেউ ভাবেইনি। প্রসিদ্ধ কৃষ্ণা 19 উইকেট, অ্যাভারেজ 15.37, ভাবতে পারেন, আমরা তো কেউ ভাবতেই পারিনি। সো বড় বড় প্লেয়াররা অনেকে তারা যথেষ্ট রান পাননি। আমি বাদ দিচ্ছি রোহিত শর্মা, সূর্যকুমার যাদবকে বাদ দিচ্ছি, কি হার্দিক পান্ডিয়ারা যথেষ্ট পারফর্ম করছেন, কিন্তু বিরাট কোহলি তো বলা বাহুল্য। কিন্তু অনেক ক্রিকেটার আছেন যাদের উপর অনেক কিছু আশা করেছিল এই IPL, তারা কিন্তু সম্পূর্ণ নিরাশ করেছে না। সেই জায়গায় আন্ডারডগরা উঠে এসেছে। নূর আহমেদ, কে ভেবেছিল নূর আহমেদ এতগুলো উইকেট পাবেন? যজুবেন্দ্র চাহেল, লোকে মনে করা হচ্ছিল যে তিনি ব্যক্তিগত এবং পেশাদার দুদিক দিয়ে এত বিপর্যস্ত যে তার মধ্যে ক্রিকেট ক্যারিয়ারই শেষ হয়ে যাওয়ার পথে। ক্রুনাল পান্ডিয়া, কেউ ভেবেছিল ব্যাটিং এবং বোলিংয়ে এরম চেহারা নেবেন? ক্রুনাল পান্ডিয়া, জস হেজেলউড, এই দুজনে মিলে যে বোলিংটাকে একদম হীনবল ভাবা হয়েছিল, সে RCBকে কোথায় নিয়ে চলে গেছেন। এবং আমার মনে হয় এখন অবধি গুজরাট টাইটেন্স দুর্দান্ত খেলছে, ব্যাটিং বোলিং দুটোতে। শুভমন গিল দারুণ ব্যাট করছেন। পুরো গুজরাট টাইটেন্স টিমটা, জোস বাটলার, সাই সুদর্শন, আমার তো গুজরাট টাইটেন্সকে প্র্যাকটিক্যালি 1 নম্বর টিম লাগছে। গুজরাট টাইটেন্স মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটা ব্যাটল রয়্যাল হবে অবশ্যই। এবং গুজরাট টাইটেন্স এখনো পর্যন্ত এই IPL-এ কিন্তু অন্যতম সেরা দল বলা, এটার কোনো মানে দ্বিধা নেই এই ক্ষেত্রে। যদি গুজরাট টাইটেন্স
মুম্বাই ইন্ডিয়ান্স আর আরসিবি প্রথম তিনটে টিম হয়, তাহলে ফোর্থ টিমটা প্লে অফে কারা হবে? এটা আমি গতকালও বলেছি, 4টে দলের মধ্যে লড়াই চলবে এবং সেখানে লখনৌ ঢুকে যাবে, দিল্লি আছে, কলকাতা নাইট রাইডার্স এখনও রয়েছে, পাঞ্জাব রয়েছে। এই 4টে টিমের মধ্যে একটা টিম ফোর্থ পজিশনের জন্য লড়বে এবং অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে। কলকাতা যদি কালকে মানে 1 পয়েন্টও পায় তাহলে বুঝতে হবে যে বাকি 3টে দল কিন্তু কলকাতা থেকে এগিয়ে গেল। এটা সবাই জানে বাকি 3টে টিম এগিয়ে গেল। তুমি আমার হারাধনের ছেলের গল্প বলো না, তুমি বলো কলকাতার চান্স কতটা, কত পার্সেন্ট? কালকে কলকাতা জিতবে একদম, মানে এটা মন বলছে, মাথা বলছে। চান্স প্লে অফে যাওয়ার চান্স কত? প্লে অফে যাওয়ার ওই তো এখন তো যেটা একদম সহজ গাণিতিক সমীকরণ, 1 ম্যাচ অ্যাট এ টাইম এবং প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, আর কোনো পিছনে ফিরে তাকানোর মানে জায়গাই নেই। এটা প্রত্যেক ক্রিকেটাররাও জানে এবং এখন থেকে একটা কথা বলছেন আজকে রবমান পাওয়েল, এর আগের দিন আজিঙ্ক রাহানেও তাই বলেছেন যে আমি রবমান পাওয়েল জানতে চাই না তুমি কি বলছো। আমার মনে হয় যদি মানে চলতে থাকে, যদি মুম্বাই পারে কলকাতাও পারবে, তবে ঠিক সময় ক্লিক করতে হবে। মুম্বাই যেমন বাকি ক্রিকেটার রোহিত শর্মা হোক, জসপ্রীত বুমরা হোক, তারা ক্লিক করেছেন, এই ক্লিকটা আন্দ্রে রাসেলকে করতে হবে। সুনীল নারিন আগের দিন ক্লিক করেছেন, রবমান পাওয়েল আশা করি খেলবেন, মানে প্রায় একই রকম টিম কম্বিনেশন থাকবে। না আমার একটা প্রশ্ন আছে, তুমি কার সঙ্গে আজকে সময় কাটিয়েছো, ভেঙ্কটেশ আয়ার না ভেঙ্কি মাইসোর, এটা বলো তো। আমি কেকেআর এর প্র্যাকটিসের সঙ্গে বলছো, আমি তো কিছু বুঝতেই পারছি না। কেকেআর এর প্র্যাকটিসের সঙ্গে সময় কাটিয়েছি। মুম্বাই যখন পরপর হারছিল তখন মুম্বাইয়ের পাশে কেউ থাকেনি, আমি বলছিলাম যে মুম্বাই কিন্তু এবার চ্যাম্পিয়ন হতে পারে এবং যে জায়গায় যাচ্ছে এটা যদি হয় অসম্ভবের কিছু নেই। এবং আমি আবারও বলছি কলকাতা প্লে অফে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তুমি কলকাতা টিভিতে আজকে ফিরবে না কেকেআর এর শিবিরে চলে যাবে? ভাবার কোনো কারণ নেই যে শাহরুখ খান জব অফার করেছে, তবে কলকাতার জন্য আশাবাদী হতে ক্ষতি নেই। জয়জ্যোতি ঘোষের কারখানা কি প্রথমে বললো ভেঙ্কটেশ আয়ার সচিন, তারপরে বললো কেকেআর যাচ্ছে এবং কেকেআর বললো যে একটা টিম 1 ম্যাচ অ্যাট এ টাইম, যেটা রবমান পাওয়েল বলছেন সেটাই বললো। কেকেআর এর প্রচার সচিব হঠাৎ করে কি করে হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না। ইডেন গার্ডেন্সে টিম নামলেই দেখেছি ও প্রচার সচিব হয়ে যায়, আর যখন টিমটা বাইরে খেলে ও ক্রিটিক হয়ে যায়। অদ্ভুত ব্যাপার। এই কুইজের উত্তর দেবেন তো, এটা ব্যাখ্যাটা কি? কোনো উত্তর নেই, তবে আমি একটা কথা বলি, আমি এখানে ট্রোল হতে পারি, আমি ওই জন্য বলে দিচ্ছি যে ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে সচিনের কোনোভাবেই তুলনা করিনি। আমি জাস্ট বলেছি সচিন যেভাবে প্রিপারেশন নিয়েছিলেন 2003 ওয়ার্ল্ড কাপের আগে, ঠিক সেইভাবে কিন্তু আজকে প্র্যাকটিসটা করলেন ভেঙ্কটেশ আয়ার। তিনি কালকে সচিন হবেন কি সচিন হবেন না সেটা সময় বলবে। আমার মনে হয় একটু পরে, আর যদি শোটা প্রায় শেষ হয়ে এসছে, আর একটু চললে জয়জ্যোতি বলবে যে আজকে গোটা রাত্রির ভেঙ্কটেশ আয়ার প্র্যাকটিস করলেন ইডেন গার্ডেন্সে আলোর তলায়, একা সবাই চলে গেল, ভেঙ্কটেশ আয়ার তিনি একা রইলেন। 10 ম্যাচে 142, কালকে একটা হাফ সেঞ্চুরি আসছে আজকের প্র্যাকটিস দেখে মনে হচ্ছে। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির সময়, প্র্যাকটিস দেখে রান প্রেডিক্ট করতে যাই ওকে নেবে কি বলবো। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি খুব শীঘ্রই। ফিরে এলাম বিরতির পর। আমরা ইডেন গার্ডেন্সে আমি আর জয়জ্যোতি যখন দাঁড়িয়ে কেকেআর এর নেট প্র্যাকটিস দেখছি, আর কেকেআর নিয়ে নানান অঙ্ক করছে এবং জয়জ্যোতি একটা বিচ্ছিরি শরবত খেয়ে কেউ নানা ভুল বকছে। ঠিক সেই সময় শহরের এখান থেকে মাত্র 4-5 কিলোমিটারের মধ্যে আরেকটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, যা স্পোর্টিং ময়দান কখনো দেখেনি। সেটা হচ্ছে মোহনবাগান প্রেসিডেন্ট টুটু বসু যিনি ইস্তফা দিয়েছিলেন, সেই টুটু বসু এখন সাংবাদিক সম্মেলন করছেন, আর সেখানে হাজির আছেন আমাদের প্রতিনিধি স্বপন পাল। কি বললেন টুটুবাবু, স্বপন আপনাদের বলবে। আমরা শুধু এটুকু বলতে পারি যে ওখানে নাটক, আর এখানে নাকি ভেঙ্কটেশ একা তপস্যা করছেন, জমজমাট ময়দান। মারা যাবার পরে মিত্র পরিবারকে ধ্বংস করে দিয়েছে, এ নিয়ে প্রশ্ন করো না। এটা এমন একটা সাবজেক্ট, ধ্বংস করে দিয়েছে। তোমরা সাংবাদিক আমার থেকে বেশি জানো। মিত্র পরিবারকে ধ্বংস করে দিয়ে এ নিয়ে কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না, আমি বলে দিচ্ছি। এবার বসু পরিবারকে যে ধ্বংস করতে গেছে, এটা বড্ড তাড়াতাড়ি করে দিয়েছে। আমি বটবৃক্ষ বজরা আছি, একটু আর্লি করে ফেলছে। আমি মরে যাওয়ার পর চেষ্টা করা উচিত ছিল। এই তাড়াতাড়ি করে ফেলায় আমি এত সাবধান হয়ে গেছি। এবার তোমরা দেখে নেবে কি হয়। কারুর লোকটা এমন জায়গায় চলে যাচ্ছে, নাম করবো না, কারুর লোক এমন জায়গায় চলে গেছে সে এখন এপাশ ওপাশ করছে। দ্বিতীয় কথা, আমি তোমায় গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার সংসারে ফাটল ঢোকাতে পারবে না। যে চেষ্টা করে, এটা টেপ করে রেখে দাও, এটা টেপ করে রেখে দাও। যদি হয় আমার বিষ মিশিয়ে দেবে, আমি বিষ খেয়ে নেবো। সিঞ্জয় আমি ইলেকশনে দাঁড়াবো, আমার ছোট ছেলে বিরোধী করবে, এটা দুঃস্বপ্ন নেব না। একটা ভুল করিয়ে দিয়েছে কেউ, অসম্ভব বুদ্ধিমান,
আমি তো বলছি মিত্র পরিবারে ফাটল কেটে দিয়েছে। কখন এনেছে অঞ্জন মরে যাবার পরে? আমার সঙ্গে অঞ্জনের দূরত্ব করে দিয়েছিল। কোনোভাবে এখন ইলেকশন করেছিল, এটা আমার মান সম্মান। আর টুটু বোস কোনোদিন সম্মান বিসর্জন দেবে আর প্রেস কনফারেন্স করে বলবো, তারপর আমি জেতবার পরে সমঝোতা হবে। এই দুলাল, আমি জেতবার পরে সমঝোতা হতে পারে। আমি জিতে দেখিয়ে দেবো টাইগার, আমি জিততা হ্যাঁ। বিস্ফোরক বর্তমান সভাপতি টুটু বসু সাংবাদিক সম্মেলনে নাম না করে বর্তমান সচিবকে লোভী বলে বর্ণনা করেন। যেভাবে মিত্র পরিবারকে ধ্বংস করেন সেইভাবে বসু পরিবারকে ধ্বংস করার চক্রান্ত বলে জানালেন। সেই সঙ্গে পরিষ্কার বলে দিলেন তার এক পুত্র টুবলাই কিন্তু বিরোধী শিবিরে থাকবেন না এবং ইলেকশনে উনি জিতবেন এটা প্রত্যাশিত এবং আস্থাভাবে এবং জানিয়ে দিলেন টুটু বসু। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে স্বপন পাল, কলকাতা টিভি। কলকাতা বনাম রাজস্থান ম্যাচের আগের দিন সন্ধ্যাবেলায় সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেন গার্ডেন্সে শুধু এলেনই না, এক প্রস্থ আলোচনা সারলেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে এবং একই সঙ্গে পিচ দেখলেন। মানে এই পিচ নিয়ে, এই উইকেট নিয়ে অনেক বিতর্ক আগে আমরা দেখেছি। আজকে নিজে এসে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় পিচ পর্যবেক্ষণ করলেন। এবং আরও একটা আপডেট দিয়ে রাখি যে আগামীকাল যে ম্যাচ হচ্ছে কলকাতা বনাম রাজস্থান, এই ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন নির্বাচক সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে প্রাক্তন ইংল্যান্ড ফুটবল টিমের ম্যানেজার গ্যারেথ সাউথগেট। তাই বলাই যায় যে দুর্ধর্ষ একটা ম্যাচ হতে চলেছে এবং একই সঙ্গে মহারথীরা উপস্থিত থাকছেন গ্যালারিতে। বুঝতেই পারছেন যে একদিকে কলকাতা নাইট রাইডার্স, অপরদিকে টুটু বসু, একদিকে তোমার শরবত খাওয়া যায় বলো। আর কলকাতার জন্য প্রার্থনা চলবে অবশ্যই আগামীকাল। রাজস্থান রয়্যালস একদিকে, অপরদিকে কেকেআর। এই ম্যাচ দেখার জন্য অবশ্যই ভিড় হবে। এখনও পর্যন্ত আমরা আশাবাদী, যদিও মানে কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেকেই বলছেন যে হয়তো এবারের আইপিএলটা সেরকম হচ্ছে না যেটা আশা করা হয়েছিল। তবে কে বলতে পারে শেষ 4টে ম্যাচ জিতে চমক দিতে পারে কিনা কলকাতা নাইট রাইডার্স। আমার তো মনে হচ্ছে কালকে সত্যজিৎ রায়ের জন্মদিন গেছে, তার লেখা অনুযায়ী ওকে বলতে হয় ভাল লাগছে না রে তোপসে। তোপসে ফেলুদার লড়াই আগামীকালও আমরা দেখতে চাইবো। এখানে ফেলুদার আজ অবধি কোনো লড়াই হয়নি, মানে কোনোদিন লড়াই হয়নি, যৌথ লড়াই তোপসে ফেলুদার একসঙ্গে। আমি এখানে যদি ডোয়েন ব্রাভোকে ফেলুদা বলি, তোপসে চন্দ্রকান্ত পণ্ডিত। না আমি সরি, চন্দ্রকান্ত পণ্ডিতের জন্য লালমোহন বাবুটা বেটার হবে। হ্যাঁ, লালমোহন বাবু বেটার হবে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিই, কারণ এরপরও কি বলবে কে জানে না। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি।